ক্লাস করতে যাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে পদ। তো এই পদ থেকে যেসব প্রশ্ন আসবে এবং পদের পুরো বিষয়টি আমরা জেনে নেব। এখানে প্রথমে রয়েছে পদ কাকে বলে। আমরা জানি শব্দ বা ধাতুতে বিভক্তি যোগ হয় এইটুকু অংশ আমরা কারকে বিভক্তি পড়েছি, কিন্তু শব্দ বা ধাতুতে বিভক্তি যোগ হওয়ার পর সেই শব্দ বা ধাতু যখন বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় তখন তাকে পদ বলে। ব্যাপারটা আমরা বুঝলাম না, আমরা একটা বাক্য নিয়ে বলতে পারি। আমি আচ্ছা, আওয়াজটা ক্লিয়ার আসছে না, দেখি এখানে একটু টেকনিক্যাল প্রবলেম চলছে, আমরা একটু ঠিক করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন নিশ্চয় শোনা যাবে, আমরা একটু চেষ্টা করলাম ঠিক করার। আমি বললাম যে পদ কাকে বলে। প্রধানত হচ্ছে শব্দ বা ধাতু যে কোনোটি একটি বিভক্তি যোগ হওয়ার পর সেই শব্দ বা ধাতু যখন বাক্যে স্থান লাভের যোগ্যতা পায় তখন তাকে পদ বলে। আমি একটি বাক্য লিখতেছি আগে। আমি আমি কলমে লিখি। এখানে হচ্ছে এর মূল শব্দ হচ্ছে কলম। এই লিখি ক্রিয়াটির ধাতু হচ্ছে লিখ। তাহলে আমি যদি বলি আমি কলম লিখ, তাহলে কোনো মানে থাকবে না। এখান থেকে আমরা বুঝলাম এগুলো হচ্ছে শব্দ। কলম একটি শব্দ, লিখ একটি ধাতু। তাহলে হচ্ছে আমাদের বাক্যে কোনো একটি শব্দ বা ধাতুতে বিভক্তি যুক্ত হতেই হবে। যদি যুক্ত না হয় তাহলে সেটি বাক্যে স্থান লাভের যোগ্যতা পাবে না এবং বাক্যের মানে খাপচার হয়ে যাবে, আমরা কেউ বুঝতে পারবো না। অর্থাৎ কলম যে শব্দটি আছে এবং লিখ যে ধাতুটি আছে বা ক্রিয়াটি, সেই আমি কলম লিখ এটাকে বিভক্তি যোগ করার পর হয়ে গেছে কলমের সঙ্গে এ বিভক্তি এবং লিখ ধাতুর সঙ্গে ই বিভক্তি। তারপরে হয়ে গেল আমি কলমে লিখি এবং বাক্যের মানেটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এবং কলম এবং লিখ দুটি বাক্যে স্থান লাভের যোগ্যতা পেয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে বিভক্তিটা আসলে কি বা বিভক্তির কেন প্রয়োজন হয়। এরপর রয়েছে শব্দ। শব্দ আমরা জানি অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ, যেটা অর্থ প্রকাশ করে যে শব্দটা সেটাকেই আমরা বলবো শব্দ। সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে অনেক সময় একটি ধ্বনিও হতে পারে, সেখানে আমি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছি। অনেকে আমরা জানি না যে একটি ধ্বনি দিয়েও অনেক সময় শব্দ হতে পারে। আমরা বেশিরভাগই জেনে থাকি যে একাধিক ধ্বনি দিয়ে একটি শব্দ তৈরি হয়, কিন্তু একটি ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে। যেমন এখানে লেখা রয়েছে এ ছেলেটা বুদ্ধিমান। এখানে যে এ বলে এটি একটি মাত্র ধ্বনি, এখানে একাধিক ধ্বনি নেই। এই এ ধ্বনি বা বর্ণটি কিন্তু এখানে শব্দ হয়ে গেছে এবং শুধু শব্দই না, বাক্যে স্থান লাভে সে পদ হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম একটি ধ্বনিও শব্দ হতে পারে এবং সেটি বাক্যের প্রয়োগ হলে সেটি পদও হতে পারে। আর ধাতু কি? ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। এখানে যেমন লিখি ক্রিয়াটি ছিল, সেই লিখি ক্রিয়ার ধাতু হচ্ছে লিখ। বলি ক্রিয়ার ধাতু হবে বল। এরকম যতগুলো ক্রিয়া রয়েছে তার মূল যে অংশটা সেটিকে আমরা বলবো ধাতু। তার সঙ্গে বিভক্তি প্রয়োগ হওয়ার পর সেটি হয়ে যায় ক্রিয়া এবং সেটি তখন বাক্যে স্থান লাভ পায়। এখানে কিছু পার্থক্য রয়েছে শব্দ এবং পদের পার্থক্য, যেগুলো
আমাদের জানা প্রয়োজন। প্রথমে হচ্ছে অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ, অন্যদিকে বিভক্তিযুক্ত শব্দকে বলা হয় পদ। একটু আগে আমরা দেখলাম যে অর্থ প্রকাশক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ, যেমন কলম, এটি কি শব্দ। তারপর ধরলাম আমি ভাত খাই, এখানে ভাতটা একটি শব্দ। তো অর্থ প্রকাশ করতেছে এই কলম, ধ্বনি। আমি ঘরে আছি, এখানে মূল শব্দ ঘর, ঘরটা একটি শব্দ। কিন্তু তার সঙ্গে যখন বিভক্তি যুক্ত করা হয়, একটু আগে আমি বলেছি এই কলমের সঙ্গে এই বিভক্তি, লিখ এর সঙ্গে ই বিভক্তি যুক্ত হয়েছে, তখন সেই শব্দকে আমরা বলবো পদ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বাক্যে স্থান লাভের যোগ্যতা শব্দের নেই, কিন্তু পদের সেই যোগ্যতা রয়েছে। এই উদাহরণেই আমরা দেখেছি, আমি যদি বলতাম আমি কলম লিখ, তাহলে বাক্যটা একদম খাপছাড়া হয়ে যেত। যখন এর সঙ্গে বিভক্তি যুক্ত করলাম, তখন হয়ে গেল আমি কলমে লিখি, এবং মানেটাও সুন্দর হয়ে গেল। তার মানে হচ্ছে বাক্যে স্থান লাভের যোগ্যতা শব্দের নেই, এই কলমের কোনো যোগ্যতা নেই বাক্যে প্রয়োগ হওয়ার, তার জন্য তার যোগ্যতা নেই। এরপর রয়েছে পদ। এবার আমরা মূল আলোচনায় চলে আসব। পদ কয় প্রকার, এই পদ কত প্রকার, এটা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। কিন্তু পরবর্তীতে যখন আমরা বড় বড় ভাষাবিদদের বিভিন্ন ব্যাকরণ বই দেখব, সেখানে তারা প্রধানত 2 ভাগে ভাগ করেছেন। তারা বলেছেন আসলে প্রধানত পদ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নামপদ, একটি হচ্ছে ক্রিয়াপদ। তারা কেন বলেছেন নামপদ এবং ক্রিয়াপদ এই 2 ভাগে? নামপদের ভেতরে আবার যাদেরকে রেখেছেন তারা হচ্ছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই 4টি পদকে একসঙ্গে তারা বলেছেন নামপদ। আচ্ছা, নামপদ কেন? শব্দের সাথে শব্দ বিভক্তি যোগে গঠিত পদকে নামপদ বলে। অর্থাৎ একটু আগে আমরা লিখেছিলাম যে আমি কলমে লিখি, এখানে লিখ যে ধাতুটি, সেটির সঙ্গে বিভক্তি যুক্ত হওয়ার পর সেটি ক্রিয়াপদ হয়েছে, কিন্তু বাকি যত পদ রয়েছে সেগুলো কিন্তু আসলে মানে শব্দ, সেই শব্দের সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে সেগুলো নামপদ হিসেবে পরিচিতি লাভ করেছে। ক্রিয়াপদ শুধু ক্রিয়াকেই বোঝানো হয় এবং সেটি ধাতুর সঙ্গে যুক্ত হয়। তার জন্য ভাষাবিদরা বলেছেন পদ প্রধানত 2 প্রকার, নামপদ ও ক্রিয়াপদ। এরপর রয়েছে ক্রিয়াপদ। আমরা তখন লিখ যে ধাতুটি রয়েছে, ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়ে, ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি, শব্দের সঙ্গে শব্দ বিভক্তি যুক্ত হয়, কিন্তু ধাতুর সাথে ধাতু বিভক্তি যুক্ত হয়। এইটুক জায়গা আমরা জানবই যে ধাতুর সঙ্গে কি শব্দ বিভক্তি যুক্ত হয় না ধাতু বিভক্তি যুক্ত হয়। অবশ্যই ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হবে, এবং যখন যুক্ত হলো তখন কার্যবাচক পদের সৃষ্টি হয়, অর্থাৎ কাজ করা বোঝায়। আমি লেখালেখি, আমি সিনেমা দেখি, আমি ভাত খাই, এই যে লিখি, খাই, দেখি, বলি, চলি, এসব হচ্ছে কার্যবাচক পদ, এবং এই এখানে ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ সৃষ্টি হয়েছে। এখানে বিশেষ দ্রষ্টব্য বলে একটি অংশ আছে। নামপদের বিভক্তিহীন মূল অংশটি যেমন শব্দ, অর্থাৎ আমরা আমি কলমে লিখি, এই কলমের কলম অংশটি শব্দ, তেমনি ক্রিয়াপদের বিভক্তিহীন মূল অংশটি ধাতু। অর্থাৎ আমি যদি বলি লিখি, এটি হচ্ছে পদ, এর মূল অংশ হচ্ছে লিখ, এই লিক অংশটি হচ্ছে ধাতু, এই লিক অংশটি ধাতু। এই লিক অংশটি হচ্ছে ধাতু। বিভক্তি কি জিনিস? বিভক্তি আমরা অনেকেই জানি, কারক পড়াশোনা আমরা পড়েছিলাম, যে বর্ণ বা বর্ণ সমষ্টি, অর্থাৎ একটা বর্ণ হতে পারে, আবার কয়েকটি বর্ণ হতে পারে,
যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে পদ গঠন করে সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। প্রথমে আমরা শব্দ বিভক্তি দেখব। শব্দ বিভক্তিতে হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়, যেমন কলম এর সঙ্গে যুক্ত হয়েছে এ, ঘর এর সঙ্গে এ, ঘরে, নদী এর সঙ্গে তে, নদীতে, এরকম আর কি। তাহলে এ বিভক্তি, তে বিভক্তি, তারপর হচ্ছে যদি বলি গরুর, এখানে গরুর সঙ্গে র বিভক্তি হয়েছে, অর্থাৎ গরু হচ্ছে মূল পদ, তার সঙ্গে র বিভক্তি লেগেছে। তো এই যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হলো, গরু একটা শব্দ, কলম একটা শব্দ, ঘর একটা শব্দ, নদী একটা শব্দ, এই শব্দগুলির সঙ্গে যুক্ত হয়ে একে পদে পরিণত করেছে, তাই এগুলিকে বলা হয় শব্দ বিভক্তি। এখানে আমি উদাহরণ দিয়েছি এ বিভক্তি, তে বিভক্তি, কে বিভক্তি, রামকে মেরেছে, কাকে? রামকে, এখানে কে বিভক্তি, রে বিভক্তি হয়। তো এগুলো আমরা এই বিভক্তি গুলো জানলাম। এরপর হচ্ছে ধাতু বিভক্তি। ধাতু বিভক্তি হচ্ছে শব্দের সঙ্গে যেমন বিভক্তি যুক্ত হওয়ার পর আমরা পেলাম পদ, সেরকম যে ক্রিয়াপদ বলে আছে, ক্রিয়াপদ মানে আমরা প্রতিটা বাক্যের শেষে সাধারণত বাংলা ভাষায় ক্রিয়াপদ থাকে, যেমন আমি ভাত খাই, আমি লেখালেখি, আমি কথা বলি। তো এই এখানে হচ্ছে আচ্ছা, ধাতু বিভক্তি আমি বললাম হচ্ছে, যেমন আমি খাই যদি লিখি, এখানে খাই একটি ক্রিয়া, খাই একটি, খাই একটি হচ্ছে ক্রিয়া। এই খাই ক্রিয়াপদটির ধাতু কিন্তু হচ্ছে খা, তার সঙ্গে ই বিভক্তি যুক্ত হয়েছে, খাই হয়ে গেছে। তো এইখানে খা যে ধাতুটি রয়েছে তার সঙ্গে ই বিভক্তি যুক্ত হওয়ার পর হয়েছে খাই। সেরকম হচ্ছে বলছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি, আমাদের হ্রস্ব ইকারটি বর্ণ ধাতুর সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ খা ধাতুর সঙ্গে যুক্ত হলো এবং একটি কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি হলো, অর্থাৎ খাই একটি কার্যবাচক ক্রিয়াপদ। তাই এই হ্রস্বইকে বা এর সঙ্গে এ বিভক্তি যুক্ত হতে পারে, এন বিভক্তি যুক্ত হতে পারে, ইলো বিভক্তি যুক্ত হতে পারে, ইতেসি বিভক্তি যুক্ত হতে পারে, ইয়াসেন বিভক্তি যুক্ত হতে পারে। অর্থাৎ যখন আমরা কাল করব তখন কিন্তু আমাদের এই বিভক্তিগুলোর প্রয়োজন হবে। আমরা আই খাইয়াছি, তিনি খাইয়াছেন, আমি করিতেছি, সে করিল, আমি করি, তিনি করেন, সে করে। এই যে কর ধাতুর সঙ্গে আমি যদি এতগুলো বিভক্তি লাগাতে পারছি, কর একটি ধাতু, এর সঙ্গে করে, তিনি করেন, সে করিতেছে, সে করিয়াছে, এভাবে আমরা বিভক্তি লাগিয়ে হচ্ছে কার্যবাচক ক্রিয়াপদের সৃষ্টি করতে পারি। এবার আমরা আসল জায়গায় চলে আসব, সেটি হচ্ছে পদের প্রকার। আমরা প্রথমে পড়লাম যে নামপদ ও ক্রিয়াপদ এই দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু নামপদ এবং ক্রিয়াপদকে একসঙ্গে ধরলে এবার পদ 5 প্রকার। আমরা 7, 8, 9, 10 এর বইগুলোতে সাধারণত এইভাবে পাবো যে পদ 5 প্রকার। তো এরকম ক্রিটিক্যাল প্রশ্ন হয়তো বলবে না, তো পদ হচ্ছে নামপদ এবং ক্রিয়াপদ মিলে পদ 5 প্রকার। এবং প্রশ্ন বলতে পারে নামপদ কয় প্রকার, এখানে যেমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নামপদ কয় প্রকার, তখন আমরা অনেকেই গুলিয়ে ফেলবো যে নামপদ আবার কত প্রকার হতে পারে। পদ 5 প্রকার সবাই জানি, কিন্তু যদি বলে নামপদ কত প্রকার, নামপদ তখন হবে 4 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই 4টি হচ্ছে নামপদ। শুধু ক্রিয়াপদটি বাদ দিয়ে বাকিগুলো নামপদ, এবং ক্রিয়াপদ একাই একজন।
তাহলে আমরা মোট পদ হচ্ছে 5 প্রকার, নামপদ 4 প্রকার আর ক্রিয়াপদ একটি। এই হচ্ছে 5 প্রকার। তাহলে আমরা জেনে গেলাম যে পদ হচ্ছে 5 প্রকার, সেটা নামপদ ও ক্রিয়াপদ একসঙ্গে মিলে। এরপর আমাদের যে মূল অংশ, প্রথম যে পার্টটি, সেটি হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে। আমি ইংরেজি যে তোমার নামগুলো সেগুলো দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, কারণ একসঙ্গে ইংরেজি এবং বাংলা ব্যাকরণ একই, শুধু একটু বুঝলেই হয়ে যাবে। বিশেষ্য বা নাউন কাকে বলে? আমরা ইংরেজিতে যখন নাউন পড়বো, বাংলাতে বিশেষ্য পড়বো, একবারে দুটি হয়ে যাবে। বিশেষ্য একদম সহজ, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। যে শব্দে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, গুণ, ধর্ম, অবস্থা, কার্য, সমষ্টি ইত্যাদির কি বোঝাবে, এইটুকু অংশ গুরুত্বপূর্ণ, নাম বোঝাবে, তাকে বিশেষ্য বলে। অর্থাৎ পৃথিবীর যা কিছু রয়েছে, সেই যত বস্তু, ব্যক্তি হোক, স্থান হোক, যা কিছু রয়েছে, তাদের যদি নাম বোঝায় তাহলে সেটি অবশ্যই বিশেষ্য পদ হবে। এখানে আমরা যা দেখতেছি সবই কিন্তু বিশেষ্য পদ এই বস্তুগুলোর। অর্থাৎ আমি যদি বলি একজন ব্যক্তির নাম রবীন্দ্রনাথ, তিনি হচ্ছেন নাউন বা বিশেষ্য পদ। নজরুল, একটা নদীর নাম বলতেছি গঙ্গা, এটি নাউন বা বাংলায় বিশেষ্য। তাজমহল, আকাশ, বাতাস, বেদ, কোরআন, সোনা, রূপা, হিন্দু, মুসলিম, সভা, পাঠাগার, আনন্দেও, এটি একটি বিশেষ্য পদ। জৈবন, মৃত্যু, গৌরব, শ্রবণ, সবগুলোই বিশেষ্য পদ বা নাউন। কিন্তু সমস্যা হচ্ছে, এই বিশেষ্য পদগুলি যখন শ্রেণী বিভাগ করতে আমরা যাই, তখনই আমাদের সমস্যা হয়ে যায়। আমরা বুঝতে পারি না কোনটি কোন বিশেষ্যের মধ্যে পড়ে। বিশেষ্যের শ্রেণী বিভাগ বিভিন্ন ভাষাবিদরা বিভিন্নভাবে ভাগ করেছেন, তবে সাধারণত বেশিরভাগ ভাষাবিদই বা ব্যাকরণবিদই 9 ভাগে ভাগ করেছেন। তো আমাদের এটা প্রশ্ন আসবে না যে কত ভাগে ভাগ করা যায়, এরকম কোনো ব্যাপার নেই। আমরা 9 ভাগে ভাগ করে আমরা ব্যাপারগুলো জেনে নেব। প্রথমেই রয়েছে সংজ্ঞাবাচক বা নামবাচক। এইটুকু মনে রাখবে, সংজ্ঞাবাচককেই নামবাচক বিশেষ্য বলা হয়। তারপর হচ্ছে জাতিবাচক বা ব্যক্তিবাচক, এখানে অন্তস্থ কাটা যাবে। সমষ্টিবাচক, সংখ্যাবাচক, গুণবাচক, অবস্থাবাচক, ভাববাচক এবং ক্রিয়াবাচক। আমরা প্রথমেই যে অংশটি দেখলাম তার নাম হচ্ছে সংজ্ঞাবাচক বা নামবাচক। আচ্ছা, সংজ্ঞাবাচক বা নামবাচক এই নামটা অথবা দিয়ে কেন হলো? ইংরেজিতে সংজ্ঞাবাচককে প্রপার নাউন বলা হয়। আমরা বাংলাতে সংজ্ঞাবাচক কাকে বলবো? যে বিশেষ্য পদের দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান, দেশ, গ্রন্থ, প্রতিষ্ঠান, নদী, পর্বত ইত্যাদির নাম বোঝাবে, তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। আচ্ছা, এটিকে আবার নামবাচক কেন বলা হলো? অনেক সময় এই ব্যক্তি, যখন কোনো ব্যক্তির নাম বোঝায় তখন কিন্তু আমরা সেটিকে নামবাচক বলে থাকি, ব্যক্তিবাচক অনেকে বলে থাকেন। সে যাই হোক, আমাদের এটি সংজ্ঞাবাচক বিশেষ্যই মনে রাখবো, এই নামটি একদম পারফেক্ট। তো এখানে কোনো একজন ব্যক্তি হতে পারে, কোনো একটা স্থান, কোনো একটা দেশ, কোনো একটা গ্রন্থ, প্রতিষ্ঠান, নদী, পর্বত, যা কিছুর নাম বোঝাবে তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। যেমন হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমরা একজন ব্যক্তিকেই বুঝি, যিনি আমাদের বিশ্বকবি, যিনি আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা, তাকেই আমরা বুঝি। সংজ্ঞাবাচক বিশেষ্যের ক্ষেত্রে কিন্তু একটু ব্যাপারটাকে অন্যভাবে নিতে হবে, যে পৃথিবীতে ধরে নিতে হবে একটি মাত্র রয়েছে। অর্থাৎ রবীন্দ্রনাথ বলতে আমরা কিন্তু সব রবীন্দ্রনাথকেই এখানে ধরতেছি না। তো সংজ্ঞাবাচক সেই হবে যিনি হয়তো পৃথিবীতে একজন শ্রেষ্ঠ, যাকে এক নামেই চেনা হয়। একজনও হতে পারে না, আবার অনেকে হতে পারে। যেমন বাইবেল, অনেক বই রয়েছে, কিন্তু আমি ওই ক্ষেত্রে বলছি না। বাইবেল বলতেই আমরা বুঝিনি যে বাইবেল বলে একটা যে বই আছে, অন্য বইকে আমরা ধরছি না। তো সেরকম রবীন্দ্রনাথ, কলকাতা পৃথিবীতে একটাই শহর, কলকাতা বলে। ভারত একটাই দেশ, গঙ্গা একটা নদী, হিমালয় পৃথিবীতে একটা পাবো। বাইবেল বলে একটা বই থাকে, কিন্তু সেটাকে তার বিভিন্ন কপি থাকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, প্রশান্ত মহাসাগর, রামকৃষ্ণ মিশন, এই জিনিসগুলোকে আমরা
সংজ্ঞাবাচক বিশেষ্য বলবো। এখানে বলা হয়েছে কখনো কখনো কোনো ব্যক্তির নাম হলে ব্যক্তিবাচক বিশেষ্য বলে থাকে অনেকে। সুভাষচন্দ্র বসু দেখা গেল সংজ্ঞাবাচক বিশেষ্য দেওয়া রয়েছে অপশনে, আমরা সংজ্ঞাবাচক বিশেষ্য করব। যদি দেখা যায় যে না ব্যক্তিবাচক বিশেষ্য অপশন রয়েছে, তখন আমরা ব্যক্তিবাচক বিশেষ্য করব। সেরকম মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, অর্থাৎ কোনো ব্যক্তির নাম হলে কোনো একজন শ্রেষ্ঠ ব্যক্তি, নাম করা ব্যক্তি, তাদের নাম যদি দেওয়া থাকে তাকে আমরা ব্যক্তিবাচক বিশেষ্য করতে পারবো যদি অপশনে থাকে। যদি না থাকে তাহলে তো সংজ্ঞাবাচক করবই। এরপর রয়েছে জাতিবাচক বিশেষ্য, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কমন নাউন। ইংরেজিতে যেটি কমন নাউন, বাংলাতে সেটি জাতিবাচক বিশেষ্য। যে বিশেষ্যপদ কোনো জাতি বা এক ধর্ম বিশিষ্ট সকল ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। আমরা সংজ্ঞাটা আগে থেকেই পড়েছি বা অনেকেই জানি, কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, আমরা একটু আগে যে সংজ্ঞাবাচক বিশেষ্য বললাম সেখানে মাত্র একটি মাত্র ব্যক্তি, বস্তু, নদী হোক বা যে কোনো কিছু, পৃথিবীতে সাধারণত একটি করে জিনিসকে আমরা বুঝিয়েছি সাধারণত। এইখানে যখন কমন নাউন বা জাতিবাচক বিশেষ্যতে চলে আসলাম, তখন দেখব একজন না, তার কোনো একটা জাতি হবে বা একই ধর্ম বিশিষ্ট যত ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলবো আমরা। অর্থাৎ সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে তাকেই বলবো যেটা পৃথিবীতে একটি বা বিখ্যাত একজন কোনো কিছু, কিন্তু কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য হচ্ছে কোন একটা জাতিকেই বোঝায়, কিংবা একই ধর্ম বিশিষ্ট, সেটা সকল বস্তু হতে পারে, প্রাণী হতে পারে, আবার অন্য কিছু হতে পারে। তার যদি একটা জাতকে বোঝায় তাহলে তখন আমরা তখন জাতিবাচক বিশেষ্য বলবো বা কমন নাউন বলবো। এই জাতিবাচক বিশেষ্যকে কেউ কেউ আবার শ্রেণীবাচক বিশেষ্য বলেছেন। শ্রেণীবাচক কেন বলেছেন? অর্থাৎ আমি যদি বলি গরু, গরু পৃথিবীতে কিন্তু একটি প্রাণী নয়, তার একটা জাতি রয়েছে। গরু বলতে আমরা ওই রকম টাইপের যা শিং আছে, যে দুধ দেয়, কিংবা যাকে দিয়ে চাষ করা যায় জমি, এরকম একটি প্রাণীকে আমরা বুঝি। শুধু একটি না, তার সমস্ত জাতিকেই বুঝে থাকি যে এটি হচ্ছে গরু। তো তার জাতিকে আমরা বুঝলাম, বা তার একই ধর্ম বিশিষ্ট সেই সব প্রাণী। তো তার জন্য এই যে একটি জাতি, তার যে একটা শ্রেণীকরণ হলো, তার জন্য এই জাতিবাচককে আবার অনেকে শ্রেণীবাচক বিশেষ্য বলে থাকেন। অর্থাৎ প্রাণীদের মধ্যে একটি শ্রেণী হচ্ছে গরু, তার জন্য এর অপর নাম আমরা বলতে পারি শ্রেণীবাচক বিশেষ্য। আচ্ছা, এখানে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন মানুষ। মানুষ কিন্তু একটি জাতি। রবীন্দ্রনাথ কিন্তু সংজ্ঞাবাচক বিশেষ্য, যিনি পৃথিবীতে একজন, যাকে আমরা একজন ব্যক্তি হিসেবে চিনি, এক নামেই চিনি। কিন্তু যখন মানুষ বলবে, এই মানুষের মধ্যে একই ধর্ম বিশিষ্ট সবাইকে বোঝা যায়। মানুষের হাত আছে, পা রয়েছে, একই রকম সবকিছু, একই রকম, এরকম কোনো কিছুকে হলে তখন আমরা তাকে জাতিবাচক বা কমন নাউন বলবো। পাখি, হিন্দু মুসলিম একটি জাতি। নদী, নদী হচ্ছে যেখান দিয়ে জল বয়ে যায়, যার আঁকা বাঁকা পথ, এরকম একই রকম যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে আমরা বলবো জাতিবাচক। কিন্তু গঙ্গা বললে আবার হয়ে যেত একটি মাত্র নদী, সেটিতে হয়ে যেত সংজ্ঞাবাচক। সেরকম পর্বত, ইংরেজ, বাঙালি, ছাগল, গরু, বাঘ, মাছ, এগুলোকে আমরা বলবো জাতিবাচক। এখানে আমি বোঝার বিষয়ে অপশনটিতে অবশ্যই লিখে রেখেছি, নদী বলিলে জাতিবাচক বিশেষ্য হবে, কিন্তু গঙ্গা বলিলে সংজ্ঞাবাচক বিশেষ্য হবে। কেন? কারণ গঙ্গা হচ্ছে ওই জাতিবাচক বিশেষ্যের একটি বিশেষ নাম। অর্থাৎ নদী সব ওই জল আছে, যার মাঝখানে একটি বালুচর থাকতে পারে, যার আঁকা বাঁকা পথ, এরকম বৈশিষ্ট্য থাকলেই সেটাকে আমরা নদী বলবো। কিন্তু যখন গঙ্গা বললাম, তখন কিন্তু আমাদের একমাত্র মনে পড়ে গেল আমাদের ভারতের সেই গঙ্গা। তার জন্য এই গঙ্গা হচ্ছে তোমার সংজ্ঞাবাচক বিশেষ্য, আর নদী হচ্ছে জাতিবাচক বিশেষ্য।
এরকম আরো উদাহরণ রয়েছে। এখানে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধান হচ্ছে জাতিবাচক, কিন্তু যদি বলে আমন ধান তাহলে সংজ্ঞাবাচক। অর্থাৎ ধান বলতে সমস্ত ধানকে বোঝা যায়, কিন্তু আমন ধান বলতে একটি শ্রেণীকে বুঝতে পারছি। আমন ধানের মানে ধানের একটি শ্রেণী বা একটি আলাদা, তার জন্য আমন ধান হচ্ছে সংজ্ঞাবাচক। অর্থাৎ তার নাম বোঝাচ্ছে। আমন ধান বললেই আমরা বুঝে যাই যে এই ধানটা, কিন্তু ধান বললে আমরা বুঝি না সেটা কোন ধান, শুধু তার একটা শ্রেণীকে বুঝে যাচ্ছি। এরকম মাছ, মাছ হচ্ছে সমস্ত মাছকে বোঝাচ্ছে, কিন্তু রুই মাছ বললে একটি আলাদা ধরনের মাছের, যার বাকি মাছদের থেকে আলাদা। তো সেক্ষেত্রে এটি সংজ্ঞাবাচক। পর্বত হচ্ছে জাতিবাচক, হিমালয় পর্বত সবার ওই পর্বতগুলোর থেকে আলাদা, তার জন্য এটি সংজ্ঞাবাচক। আম, ল্যাংড়া আম। মানুষ, এখানে শ্যাম রাম যদু মধু যে কেউ বুঝতে পারে, অর্থাৎ মানুষ হচ্ছে জাতিবাচক, বা শ্যাম রাম যা কিছু হোক সেগুলো হচ্ছে সংজ্ঞাবাচক বা ব্যক্তিবাচক বিশেষ্য হবে। এরকম আরেকটি রয়েছে বস্তুবাচক বিশেষ্য, যাকে আমরা বলবো ইংরেজিতে ম্যাটেরিয়াল নাউন। বস্তুবাচক তোমরা জানো, যে কোনো বস্তুকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলতে পারি, বা যে কোনো ম্যাটেরিয়ালকে আমরা বস্তুবাচক বিশেষ্য বলতে পারি। যে বিশেষ্য পদ সাধারণত কোনো বস্তু বা জিনিসের নাম বোঝায় তাকে বলবো বস্তুবাচক বিশেষ্য। আমার কাছে যে পেনটি রয়েছে এটা কিন্তু একটি বস্তু। তো এখানে রয়েছে ফল, একটি ফলকে যদি আমি নিই সেটা একটা বস্তু হিসেবে বোঝানো হবে। একটি ফুলকে বস্তু হিসেবে বোঝানো হবে। দুধ, মিষ্টি, আকাশও কিন্তু বস্তু। এটি একটি বিশেষ্য না, কিন্তু এটা কোন বিশেষ্য? এটি হচ্ছে বস্তুবাচক বা ম্যাটেরিয়াল নাউন। এবার তোমরা যদি একে বলো যে আকাশ বলতে কিছু নেই, সেটি একটি আমাদের ওরকম ভাবে ধরলে হবে না। আকাশ এখানে বস্তুবাচক বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। সেরকম বাতাস, টাকা পয়সা, লবণ, চিনি, কলম, খাতা, বালতি, যে জিনিসগুলোকে আমরা সাধারণত ধরতে পারি, দেখতে মানে, তারপর হচ্ছে একটা বস্তু হিসেবে আমরা সাধারণত তাদেরকে বেশিটা চিনি, সেগুলোকে আমরা বস্তুবাচক বিশেষ্যের মধ্যেই ফেলবো। এখানে বস্তুবাচক বিশেষ্যটা তেমন কিছু নেই। এরপর রয়েছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্যকে ইংরেজিতে কালেকটিভ নাউন বলে। যে বিশেষ্য পদ কোনো ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বা জাতিবাচক বিশেষের সমষ্টিকে বোঝাবে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। মূল কথা হচ্ছে কতগুলো ব্যক্তির হতে পারে, প্রাণীর হতে পারে, আবার কোনো জাতিরও সমষ্টিকে বোঝালেই তাকে আমরা সমষ্টিবাচক বিশেষ্য বলবো। এই সমষ্টিবাচক বিশেষ্যের কিছু উদাহরণ রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না, যা আসলে সেটি সমষ্টিবাচক না কোনো একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো একটা সংগঠনকে বোঝাচ্ছে, সেটা আমরা বুঝতে পারি না। ইংরেজিতেও ঠিক এরকম কিছু উদাহরণ রয়েছে। এইখানে কিছু আমাদের উদাহরণ মনে রাখতে হবে এই কালেকটিভ নাউনের ইংরেজিতে। যেমন আর্মি, আর্মি বলতে আমরা বুঝে নেই যে একজন আর্মিকে বোঝাচ্ছে না, আর্মি বলতে সমস্ত ইয়েকে বলছে, তখন এটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। ঠিক আমাদের বাংলাতে এরকম কিছু রয়েছে। সভা সমিতি, এটা আমরা জানবো যে একজন ব্যক্তিকে নিয়ে সভা হয় না, সমিতি হয় না। তো অনেকগুলো ব্যক্তিকে নিয়ে একটা সভা হয়, তার জন্য এটি সমষ্টিবাচক বিশেষ্য। ঠিক সেরকম বাহিনী, বাহিনী কোনো একজন ব্যক্তিকে নিয়ে হয় না, অনেক লোক বা পুলিশ বা যে কেউ হতে পারে তাদেরকে নিয়ে বাহিনী হয়। জনতা একজনকে নিয়ে হয় না। সংসদ যে গঠিত হয়, পঞ্চায়েতে হোক বা পার্লামেন্টে হোক, তো সেক্ষেত্রে অনেক সদস্যর প্রয়োজন হয়, তাদেরকে নিয়ে সংসদ হয়। পঞ্চায়েত, পঞ্চায়েত বলতে আমরা যে পঞ্চায়েত আমাদের রয়েছে গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতকে বোঝাচ্ছে তার অঞ্চলের মধ্যে অনেকগুলো সদস্য, পঞ্চায়েত সদস্য নিয়ে পঞ্চায়েত গঠিত হয়। সেই পঞ্চায়েত সদস্য দিনের একটু অঞ্চল থাকে, অঞ্চলের প্রধান থাকে, অর্থাৎ অনেক কয়েকজন সদস্য মিলে, পঞ্চায়েত সদস্য মিলে পঞ্চায়েত গঠিত হয়। সেরকম গোষ্ঠী, নৌবহর, গুচ্ছ, স্তবক, বৃন্দ, গণ, জনগণ, ভক্তবৃন্দ, পংক্তি,
পংক্তি, আমরা এই জিনিসটি অনেক সময় ভুল করে হয়তো থাকবো, যে পংক্তি এটি সমষ্টিবাচক বিশেষ্য না অন্য কোনো বিশেষ্য। পংক্তি হচ্ছে আমাদের একটা, আমরা ভাবতে পারি যে একটি লাইন, অনেকগুলো লাইন মিলে পংক্তি এখানে ধরা হয়েছে। বাহিনী বলে দিয়েছি, নিচয় বলে যে শব্দটি রয়েছে, সেই নিচয় হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে, তোমরা একটু বইয়ে দেখে নেবে। ইংরেজির ক্ষেত্রেও তোমরা দেখে নেবে কালেকটিভ নাউন এবং সমষ্টিবাচক বিশেষ্য। কিছু কিছু উদাহরণ রয়েছে যেগুলো আমরা বুঝতে পারি না আসলে সেইগুলো সমষ্টিবাচক বিশেষ্য না একটিমাত্র ব্যক্তি বা কোনো কিছুকে বোঝাচ্ছে। এরপর রয়েছে সংখ্যাবাচক বিশেষ্য, যাদেরকে কার্ডিনালস বলে। 1, 2, 3, 4, 5, 7 প্রভৃতি শব্দগুলি, অর্থাৎ সংখ্যাবাচক শব্দগুলি যখন বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, এই জায়গাটি অনেক সময় সমস্যা করে থাকে। আমি যদি বলি 5টা কলম, তখন কিন্তু এই সংখ্যাটা হবে বিশেষণ। কিন্তু এই শব্দগুলো যখন বিশেষ্য রূপে ব্যবহৃত হয় তখন হয় সংখ্যাবাচক বিশেষ্য। এবার বলতে পারো কিভাবে বিশেষ্য রূপে ব্যবহৃত হয়। আমরা অনেক সময় বলে থাকি আমি 7-এও নেই, 5-এও নেই, অর্থাৎ আমি কোনো ভেজালেই নেই, কিন্তু আমি সংখ্যাগুলোকে এখানে হচ্ছে এমন ভাবে ব্যবহার করেছি যেগুলো হচ্ছে বিশেষ্য রূপে ব্যবহার হয়েছে, এগুলো কোনো বিশেষণ হিসেবে ব্যবহার হচ্ছে না। অর্থাৎ আমি 7-এও নেই, কোনো ঝামেলা বলতে 5-এও নেই। সেরকম হচ্ছে গ্রামের 10 জন বিচার করে দিল, এখানে 10 জন হচ্ছে গ্রামের সেই মান্যগণ্য লোককে বোঝানো হচ্ছে। সেখানে অনেক সময় 10 জন বলতে শুধু 10 জনই নয়, সেখানে 5 জনও থাকতে পারে, 12 জনও থাকতে পারে, 50 জনও থাকতে পারে, অর্থাৎ কিছু সংখ্যক লোক কে বোঝানো হয়েছে যারা বিচার করবে। তো এই 10 জন হচ্ছে আমাদের সংখ্যাবাচক বিশেষ্য। যা 52 তাই 53, অর্থাৎ কোনো কিছুকে আমি একটা বলতে গিয়ে বললাম যে এই বস্তুটা 52, আবার এটাকে আমি ইচ্ছা করলে 53ও বলতে পারি, অর্থাৎ এখানে সংখ্যাটা 52 এবং 53টা বিশেষ্য হিসেবে ব্যবহার হচ্ছে। তো এর বেশি উদাহরণ নেই, এরকম যে বাক্যগুলো তোমরা দেখবে সেগুলো হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য হবে, অন্য কিছু হবে না। অর্থাৎ আমি 7-এও নেই, 5-এও নেই, গ্রামের 10 জন বিচার করে দিল, যাহা 52 তাহাই 53, বা অন্য কিছু। কিন্তু যখন আমি এগুলো 5টা কলম, 3টা গরু বললাম, তো এক্ষেত্রে কিন্তু এই 3টা, 1টা, 2টা, তখন কিন্তু এগুলো বিশেষণ হবে। এবং বিশেষণ চেনা সহজ বুদ্ধি হচ্ছে, যদি প্রশ্ন করা যায় পরের যে পদটি রয়েছে কয়টি গরু, 3টি গরু, তখন কিন্তু বিশেষণ হিসেবে ব্যবহার হয়। কয়টি কলম, 5টি কলম, এবং বিশেষণের পরবর্তীতে একটা বিশেষ্য বসে। এখানেও কিন্তু আমি বলতে পারি না কয়টি সাপ, এখানে সরাসরি রয়েছে আমি 7-এও নেই, আমি কিসের মধ্যে নেই, আমি 7-এর মধ্যে নেই, অর্থাৎ এর একটি বিশেষ্য পদ। কে বিচার করলো, 10 জন বিচার করলো, এখানে প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি কয়জন বিচার করলো, 10 জন। যাহা 52 কোনো একটা বস্তুকে বা কোনো কিছু একটাকে বোঝাচ্ছি যে তাহাই 53, তার মানে হচ্ছে এগুলো বিশেষ্য। কিন্তু এখানে হচ্ছে কয়টি গরু, 3টি গরু, কয়টি কলম, 5টি কলম, একবারই উত্তর আছে, তার মানে এগুলো বিশেষণ। এরপর আমরা পাবো গুণবাচক বিশেষ্য। এই গুণবাচক বিশেষ্যটা একটি কঠিন, গুণবাচক বিশেষ্য কঠিন না, এর যে শ্রেণীগুলো রয়েছে, এর পরের যে আমরা শ্রেণীটি পাবো সেটিকে দেখলে আমাদের ব্যাপারটা আরো গুলিয়ে যাবে। তো গুণবাচক বিশেষ্যটাকে একটু নজর দিতে হবে। এটিকে ইংরেজিতে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যে বিশেষ্য পদ কোনো বস্তু বা প্রাণীর গুণ হতে পারে, দোষ হতে পারে, ধর্ম হতে পারে, প্রকৃতি হতে পারে ইত্যাদি বোঝায়, তাকে আমরা গুণবাচক বিশেষ্য বলবো। অর্থাৎ কোন একটা বস্তুর বা প্রাণীর, মূল কথা হচ্ছে যে কোনো বস্তু হতে পারে বা প্রাণী হতে পারে, তার যদি দোষ, গুণ, ধর্ম ইত্যাদি বোঝায় তাকে আমরা গুণবাচক বিশেষ্য বলবো। এটা আমরা জানি। যেমন হচ্ছে বুদ্ধি, বুদ্ধি একটি হচ্ছে বিশেষ্য পদ এবং এটি গুণবাচক বিশেষ্য পদ, অর্থাৎ কারো আমরা কোনো না একজন ব্যক্তির গুণ বলতে পারি। ক্ষমা কোনো একজন মানুষের গুণ বলতে পারি। দয়া কোনো একজন মানুষের গুণ। হিংসা, পাপ, পুণ্য, সততা, দুঃখ, রাগ, ক্ষমা, ভালোবাসা, প্রেম, ঘৃণা ইত্যাদি হচ্ছে গুণবাচক বিশেষ্য। এটিকে আমি আবার রিপিট করব,
পরের পেজে গিয়ে, না হলে গুলিয়ে যাবে ব্যাপারটাকে, দুটোকে একসঙ্গে তুলনা করতে হবে। এরপর রয়েছে অবস্থাবাচক বিশেষ্য। এই অবস্থাবাচক, ভাববাচক এবং গুণবাচকের মধ্যে সমস্যা তৈরি হয়। কোনো কোনো ব্যাকরণবিদ তিনটিকেই একটি করে রেখেছেন। এই গুণবাচক হচ্ছে কোনো একজন ব্যক্তি বা প্রাণীর দোষ গুণ, যেমন এখানে আমি বললাম বুদ্ধি, ক্ষমা, দয়া। এখানে যদি পরের পেজে আমরা চলে যাই, অবস্থাবাচক বিশেষ্য বা অ্যাবস্ট্রাক্ট বা কংক্রিট নাউন, যে বিশেষ্যপদ কোনো প্রাণীর একই রকম সংজ্ঞা বা বস্তুর একই রকম, সেখানে ছিল গুণ, এখানে রয়েছে অবস্থা, এখানে রয়েছে অবস্থা বোঝাবে। এবার অবস্থা বলতে শৈশবকাল, আমাদের প্রতিটি মানুষের একটা অবস্থা ছিল, দীর্ঘদিন একটা সময় আমরা কাটিয়েছি, যেটিকে আমরা বলি শৈশবকাল। এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা অবস্থাবাচক বিশেষ্য বলবো। এটি কিন্তু আমাদের মানুষের গুণ না। এখানে যেমন বুদ্ধি, ক্ষমা, দয়া, হিংসা, পাপ, পুণ্য, সততা, দুঃখ, রাগ, এগুলো কিন্তু হচ্ছে গুণ, কিন্তু এই অবস্থাটা হচ্ছে একেবারেই সহজ। সেরকম বার্ধক্য, আমরা সবাই বার্ধক্যকালে পৌঁছাবো, সেই সময়টাকে আমাদের কাটাতে হবে। সেরকম যৌবন, যৌবন একটা দীর্ঘদিনের সময়। মৃত্যু, এটি কিন্তু মানুষের কোনো গুণ নয়, অর্থাৎ একটা কোনো মানুষ সে ইচ্ছা করে এটিকে নিয়ে আসে না। মৃত্যু অবধারিত, এটি একটি মানুষের অবস্থার নাম, এটি কোনো মানুষের গুণের মধ্যে পড়ে না। সেরকম দৈন্য, এটিও মানুষের একটি অবস্থার নাম, অর্থাৎ সে খুব কষ্টে দিন কাটাচ্ছে, সেই যে কষ্টের সময়টা সেটিকে অবস্থাবাচকের মধ্যে ফেলা হয়েছে। এখানে দুঃখ রয়েছে, সে দুঃখে দিন কাটাচ্ছে, এই যে দুঃখে দিন কাটাচ্ছে, যে তার যে অবস্থা, সে দীর্ঘদিন ধরে দুঃখে রয়েছে বা অল্প কয়েকদিন ধরে দুঃখে রয়েছে, তার অবস্থাটাকে বোঝাচ্ছে। কষ্ট, কোন একজন ব্যক্তির কষ্ট, তার অবস্থাটাকে বোঝাচ্ছে। স্বাধীনতা, আমরা এখন স্বাধীনতা ভোগ করতেছি, আমাদের অবস্থা কি, আমরা এখন স্বাধীন, এটা কিন্তু কোনো গুণের মধ্যে পড়বে না, এটা কোনো ব্যক্তি বা দেশের কোনো একটা গুণ নয়। এই স্বাধীনতা হচ্ছে এখন আমাদের দেশের অবস্থাটাকে বোঝাচ্ছে, বা কোনো ব্যক্তির অবস্থাকেও বোঝাতে পারে। সেরকম রোগ, এটিও কোনো গুণ নয়, এটি কোনো মানুষের অবস্থা। জ্বালা, যন্ত্রণা, সন্ধ্যা, সন্ধ্যাটাও এটি হচ্ছে অবস্থা। রাত্রি, এটি হচ্ছে অবস্থা। এরপরও ভাববাচক বিশেষ্য, এই তিনটি একসঙ্গে পড়লে তখনই আমরা বুঝতে পারবো আসলে কোথায় আমাদের কনফিউশন তৈরি হতে পারে। ভাববাচক বিশেষ্যকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। আমরা এখানেও দেখেছি গুণবাচক বিশেষ্যকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেছে। ইংরেজিতে গুণবাচক এবং ভাববাচক দুটোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ধরা হয়েছে। ভাববাচক বিশেষ্যটা তাহলে কি? যে বিশেষ্য পদ প্রাণীর মনের কোনো বিশেষ ভাবকে বোঝায়। এবার হচ্ছে আমাদের কোনো মানুষের হোক বা কোনো প্রাণীর হোক, আমাদের মনের মধ্যে যে ভাব একটা রয়েছে, বিশেষ একটা ভাব, সেই ভাবকে ভাষাবিদরা বলেছেন না, এটি ভাববাচক বিশেষ্য হিসেবে ধরতে হবে। এখানে আনন্দ, আমি এটিকে গুণবাচকও ধরতে পারি। এখানে আমরা অনেক দেখলাম, আমাদের কনফিউশন তৈরি হতে পারে যে আনন্দ আবার গুণের মধ্যে চলে গেল না কেন। আসলে আনন্দ মানুষের কোনো গুণ নয়, আনন্দ একটি হচ্ছে মানুষের মনের ভাব। অর্থাৎ আমি কোনো কিছু একটা দেখলাম, দেখে আমার খুব আনন্দ হলো, এটি কিন্তু আমার মনের একটা ভাব, এই আনন্দটা ভাব, জন্য এটি ভাববাচক বিশেষ্য। তোমরা বলতে পারো তাহলে গুণ নয়, এটি গুণের মধ্যে পড়বে না, কারণ হচ্ছে গুণটা হচ্ছে সেটা মানুষের নিজের থেকে, একে কি বলবো, এখানে যেমন বুদ্ধি রয়েছে, ক্ষমা রয়েছে, দয়া রয়েছে, এগুলো মানুষের গুণ নামে পরিচিত। এগুলো কিন্তু কোনো মনের অবস্থা নয়। বুদ্ধি, এটা মনের সঙ্গে কোনো ব্যাপার নেই, একটা মানুষের গুণ হতে পারে। ক্ষমা করার ব্যাপারটিও মানুষের পার্সোনাল ব্যাপার, সেটি তার গুণ হিসেবে ধরা হয়। কিন্তু যখন আমি আনন্দ বলবো, তখন সেটি মনের একটা ব্যাপার। কোনো কিছু একটা দেখলাম, আমার একটা মনের ভাব হয়ে গেল, এটাকে মনের ভাব বলবো। বেদনা, এটিও ভাববাচক। ক্রোধ, তৃপ্তি, সুখ, হর্ষ, উল্লাস। এখানে তোমরা অনেক বইয়ের মধ্যে দেখতে পাবে যে এই যে আমরা দুঃখটাকে দেখলাম, এই দুঃখটাকে তোমরা অনেকে গুণবাচকের মধ্যে দেখতে পাবে, এই যে গুণবাচক রয়েছে। এবার প্রশ্ন হতে পারে, একটা পদ কি করে দুটি শ্রেণীতে থাকতে পারে? কখনোই থাকতে পারে না। আসলে দুঃখ হচ্ছে গুণবাচক বিশেষ্য,
আবার এখানে রয়েছে অবস্থাবাচক বিশেষ্য। এগুলো যখন বাক্যে ব্যবহার হয় তখন কিন্তু এগুলোর যে অর্থ সেটি পরিবর্তন হয়ে যায়। তখন আবার যখন অর্থ পরিবর্তন হবে তখন বিশেষ্যপদও পরিবর্তন হবে। আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি। লাল জামাটি বা জামাটা আমার চাই। কোন জামা? লাল জামা। এই লালটা হচ্ছে বিশেষণ। বাক্যে প্রয়োগ করার পর এটি আমরা বুঝলাম লাল হচ্ছে বিশেষণ। কেমন জামা? লাল জামা। এবার আমি সরাসরি যদি বলি লাল টি আমার চাই, এইখানে লাল বলতে কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে। কোন একটা বস্তু বা অন্য কিছু হোক, যেটি হোক, সেই বস্তুটাকে বোঝাচ্ছে, যেটি হচ্ছে নাম হিসেবে ব্যবহার হচ্ছে। এটি কিন্তু হচ্ছে বিশেষ্য। একই শব্দ এখানে আমি টি যদি নাও দিই, তোমাদের টির জন্য আবার সমস্যা হতে পারে, আমি লালই লিখলাম। আমি বললাম লাল আমার চাই। ওখানে একটি কোনো বস্তু রয়েছে, সেই লাল বস্তুটিকে আমি বলছি লাল আমার চাই। তাহলে এই লালটি হচ্ছে এই বাক্যে বিশেষ্য, আবার এই বাক্যে বিশেষণ। তাহলে অনেক ক্ষেত্রে বাক্যের উপর ডিপেন্ড করে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যায় এবং একই নাম সেটি বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে। আবার এখানে যে আমি বললাম, এখানে দুঃখ যে পদটি রয়েছে বা শব্দটি রয়েছে, এই দুঃখ যদি সাধারণ হিসেবে ব্যবহার হয় তাহলে হবে গুণবাচক বিশেষণ। আমি এইটির উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দুঃখ সারা জীবন থাকে না। তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি জাস্ট বলে দিলাম। এইখানে যে দুঃখটা, এই দুঃখটা হচ্ছে মানুষের একটা, এখানে হচ্ছে গুণবাচক বলতে কি, এখানে গুণ মানে সবসময় শুধু ভালো জিনিসই গুণ না, হিংসাটাও কিন্তু একটা মানুষের গুণ। আমরা গুণ বলতে অনেক সময় ধরে থাকি যে গুণ বলতে শুধু ভালো। মানুষের সবকিছুই, এই সব কিছুকে আমরা গুণ বলবো, সেটা দোষ হোক, যা কিছু হোক, ভালো হোক মন্দ হোক। তো এখানে দুঃখ হচ্ছে সারা জীবন থাকে না। দুঃখ সারা জীবন মানুষের থাকে না। এই দুঃখটা হচ্ছে আমাদের মানুষের একটি গুণ, যেটি সারা জীবন থাকে না। আবার এইখানে যখন আমি দুঃখের কথা বলেছি, যদি আমি বলি লোকটি দীর্ঘদিন দুঃখে লোকটি দীর্ঘদিন দুঃখে আছেন। এখানে লেখাগুলো ঠিকঠাক ভালো নয় আমার, তারপরে আমি বলতেছি জাস্ট বোঝার জন্য। এই যে দুঃখে আছেন, এই দুঃখ বলতে আমরা লোকটার অবস্থাকে বুঝছি। অর্থাৎ একটা লোক দীর্ঘদিন ধরে দুঃখে রয়েছে, এটি তার অবস্থার মধ্যে চলছে, দুঃখে অবস্থায় চলছে, এই দুঃখ হচ্ছে অবস্থাবাচক। অর্থাৎ এরকম তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবে, বামনদেব বা অন্য কোনো বইয়ে দেখবে একটি পদেই 2-3 বার ব্যবহার করা আছে। এখানে হচ্ছে ফারাকটা। এখানে দুঃখটাকে হচ্ছে বিশেষ্য হিসেবে, মানুষের গুণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, আবার এই দুঃখটাকে এখানে তার অবস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এরকম করে কিছু কিছু শব্দ বা পদকে আমরা এই অবস্থাবাচকের মধ্যে ফেলতে পারি, ভাবের মধ্যে ফেলতে পারি, আবার হচ্ছে গুণের মধ্যে ফেলতে পারি। তো যদি বাক্যে ব্যবহার করে দেয় তাহলে আমরা বুঝে নেব তার কি অবস্থা, আর যদি বাক্যে ব্যবহার না করে তাহলে তো প্রশ্ন চ্যালেঞ্জ হয়ে যাবে। যেটি এদুক গুণবাচক ভাববাচক সবাই উত্তর পেয়ে যাবে। এরপর রয়েছে আরেকটি ইম্পর্টেন্ট যে ভাগ, শ্রেণী, সেটি হচ্ছে ক্রিয়াবাচক। আমাদের আজকের শেষ যে শ্রেণীটি বিশেষ্যের, নাউনের ক্রিয়াবাচক বিশেষ্য, যাকে ইংরেজিতে ভার্বাল নাউন বলা হয়। ভার্বাল নাউন বা ক্রিয়াবাচক বিশেষ্য। আসলে ক্রিয়ার কথা বললে আমরা মনে পড়ে যায় ক্রিয়া তো একটি আলাদা পদ, তাহলে সে আবার বিশেষ্য কিভাবে হয়?
আমরা পড়েছি বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া। তো ক্রিয়া যদি আলাদা পদ হয় তাহলে আবার ক্রিয়াবাচক বিশেষ্য কেন হবে? হ্যাঁ, অবশ্যই হবে। যদি কোনো বিশেষ্য পদ দ্বারা কোনো কাজের নাম বোঝায়, আমরা বলেছি পৃথিবীতে যত কিছু বস্তু হোক, যা কিছু হোক, তার যদি নাম বোঝায় তাহলে সেটি হবে বিশেষ্য। পৃথিবীর যা কিছু আছে, দেখা যায়, দেখা যায় না, অনুভব করা যায়, ছোঁয়া যায়, ছোঁয়া যায় না, ফিল করা যায়, সবকিছুর নাম বোঝালেই হবে বিশেষ্য। সেরকম ক্রিয়াপদ যদি কাজের নাম, মানে এখানে কাজের নাম হিসেবে বোঝায়, তখন থেকে আমরা বলবো ক্রিয়াবাচক বিশেষ্য। এবং এই ক্রিয়াবাচক বিশেষ্য থাকবে ওই বাক্যের মধ্যে, তার সঙ্গে সঙ্গে একটা ক্রিয়াপদও থাকবে, অর্থাৎ এটি এখানে ক্রিয়াপদ হিসেবে বাক্যে ব্যবহার হবে না। আমি একটি উদাহরণ দিয়ে বলছি। প্রতিটা বাক্যে একটি ক্রিয়াপদ থাকবে, কিন্তু এই ক্রিয়াপদটি বাক্যে কিভাবে ক্রিয়াবাচক বিশেষ্য হয়ে যায়। তার চলন আমার ভালো লাগে না। এই যে চলন, এখানে এই ক্রিয়া, এটি একটি কাজের নাম হিসেবে ব্যবহার হলো এবং এটি একটি ক্রিয়াবাচক বিশেষ্য। এখানে আমি যদি বলি ঈশ্বর, এখানে আমি লিখি ঈশ্বর দর্শন পবিত্র কাজ। ধরে নিলাম আর কি, ঈশ্বর দর্শন বলতে মন্দির দর্শন হতে পারে, আর অনেক কিছু দর্শন হতে পারে, আমি সেটি দিলাম না, এখানে আমি ব্যবহারের মানে বোঝানোর জন্য বললাম। এখানে দর্শন পদটি, এখানে এই যে পবিত্র কাজ, এটি এখানে ক্রিয়াপদ, মানে ঈশ্বর দর্শন হয়, এখানে হয় ব্যবহার হবে ক্রিয়াপদ। তো হচ্ছে এই যে দর্শন পদটাকে আমি বললাম, এই দর্শন হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে ব্যবহার হলো। তো এইখানে এইরকম যে পদগুলো রয়েছে, গমন, লিখন, পঠন, দর্শন, ভোজন, মরণ, বাচন, ঘুম ইত্যাদি। এখানে একটু আগে পড়লাম, সেখানে আমরা মৃত্যু, মৃত্যু হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য, কিন্তু এখানে মরণ হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। হ্যাঁ, কোন মরণ? এখানে মরণকে আমরা ব্যবহার করতে পারি ক্রিয়াবাচক বিশেষ্য হিসেবে। এমন মরণ যেন কারো না হয়, কারো না হয়, এভাবে যদি আমি বলি, এখানে মরণ তখন ক্রিয়াবাচক বিশেষ্য হয়ে যাবে। অর্থাৎ আমাদের আজকের যে শেষ অংশটি ক্রিয়াবাচক বিশেষ্য বা ভার্বাল নাউন, তো এগুলো হচ্ছে আমাদের, তোমরা ইংরেজি তো এই ব্যাপারটুকু দেখে নেবে। আচ্ছা, আমাদের বাকি যে অংশটি ছিল ভোজন, মরণ, বাচন, ঘুম, এগুলো হচ্ছে আমাদের ক্রিয়াবাচক বিশেষ্য। তো জানি না ক্লাসটা কতটা বোঝাতে পারলাম বা ক্লাসটা কেমন হলো। নেক্সট ক্লাসগুলো আমরা একটু আগে থেকেই প্ল্যান করে ভালো করে করবার চেষ্টা করব এবং সঙ্গে কিছু প্রশ্নও রাখবো। প্রতিদিন আলোচনা করার পর প্রশ্ন রাখলে হয়তো ভালো হয়, যে প্রশ্নগুলো কিভাবে হবে না হবে। তো সেগুলো করার আমরা চেষ্টা করব, যেহেতু সময় হাতে মিলছে না, তার জন্য ক্লাসগুলোকে আমরা ততটা ডেভেলপ করতে পারছি না, কিন্তু এরপর থেকে আমরা চেষ্টা করব ক্লাসগুলোকে আর একটু ভালো করতে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।